প্রসঙ্গটা পশ্চিমবঙ্গে গোমাংস ভক্ষণ আর প্রকাশ্যে গোমাংস ভক্ষণকারী বামফ্রন্টের বিভিন্ন নেতা এবং তাদের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া। অনেক কুযুক্তি আছে যে গোমাংস ভক্ষণ ভারতবর্ষের হিন্দু যে ধর্মীয় গ্রন্থ তার মধ্যে উল্লেখ আছে। এরকম অনেক ভাদরী ভট্টাচার্য, বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, আইনজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, তারা আমাদের মতো অর্বাচীন অন্তর্জদের শেখান যে হিন্দুরা আসলে গোমাংস ভক্ষণই করত। আমরা পণ্ডিত ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ আমরা বলছি। তারা কি কারণে, কি কায়েমি স্বার্থে কথা বলছেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না। প্রথম কথা হলো যে শাস্ত্রে, মানে কয়েক হাজার বছরের এই যে সভ্যতা, ভারতীয় সভ্যতা, তার বিভিন্ন সময় শাস্ত্রে কি অর্থে কখন গোমাংস ভক্ষণের কথা লেখা ছিল এবং সে যুগের কি প্রয়োজন ছিল। মানে সরস্বতী সভ্যতা যখন শুরু হয় তখন মানে খ্রিস্টপূর্ব ৭,০০০-৮,০০০ বছর আগে, তারপরে সরস্বতী নদী শুকিয়ে যায়, তারপরে গাঙ্গেয় সভ্যতা, তার যে ধারা, তার মধ্যে কখন গোমাংস ভক্ষণের কথা বলা হয়েছে, আর আদৌ গোমাংস ভক্ষণের কথা বলা হয়েছে না অন্য কথা বলা হয়েছে, সেই শাস্ত্রের তর্কে আমি যাচ্ছি না। গো শব্দের অনেক অর্থ আগে করা হতো, যেমন গো শব্দেও আলো অর্থে ব্যবহার করা হতো, যেমন গবাক্ষ, যে আমাদের ঘরের মধ্যে যে ঘুলঘুলি থাকে তাকে গোবাক্ষ বলা হয়, সেটাও আলো আসার জন্যে। গো শব্দ পৃথিবী অর্থেও ব্যবহার করা হতো, গো শব্দ জ্ঞান অর্থেও ব্যবহার করা হতো, বিভিন্নভাবে ব্যবহার করা হতো। তার জন্য কখনো শাস্ত্রে যে গোমাংসের কথা আছে তারা এই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণরা যা বলছেন বা আইনজ্ঞ ব্রাহ্মণরা যা বলছেন সেটাই বলা হয়েছে, না আলো, জ্ঞান, পৃথিবী সেই অর্থে ব্যবহার করা হয়েছে। আজকে আমার বক্তব্যের তর্কের বিষয় সেটাই নয়। বিষয়টা হলো যে ভারতবর্ষের মানুষ এই হিন্দু সভ্যতা যখন ধীরে ধীরে পরিণত একটা সভ্য সমাজের রূপ নিয়েছে, তখন আমাদের সভ্যতা গো আধারিত কৃষির ওপরেই নির্ভর ছিল। অবশ্যই আমাদের এখানে শিল্পেও অনেক উন্নত ছিল। আমাদের এখানকার তন্তু, আমাদের এখানকার বয়ন শিল্প, আমাদের এখানকার আরও অনেক শিল্প সারা পৃথিবীতে এখান থেকে সিল্ক এবং অন্যান্য জিনিস রপ্তানি হতো। তাই শিল্পে আমরা পিছিয়ে ছিলাম না। পৃথিবীর এত বড় অর্থনীতি ভারতবর্ষ ছিল, তা কেবলমাত্র কৃষি প্রধান ছিল তা নয়। কিন্তু এই কৃষি এবং শিল্প সব ক্ষেত্রেই তার ব্যবহার, গরুর ব্যবহার অনেক বেশি ছিল। এবং গোধন একটা জনপদকে তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইটা সেই সময়ে ভারতবর্ষের হিন্দুরা বুঝেছিল। তাই বহু আগে থেকে, মানে খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর আগে থেকেই ভারতবর্ষে বহু সাহিত্যে, বহু শাস্ত্রগ্রন্থে গো ভক্ষণকে নিষিদ্ধ করা হয়েছে। আমার একটা সহজ প্রশ্ন এইসব গো ভক্ষণকারী এবং গো ভক্ষণে মদতদাতা ব্রাহ্মণদের কাছে। আচ্ছা বলুন তো, ৭১২ খ্রিস্টাব্দে যখন আরবরা ভারত আক্রমণ করেছিল, সেই সময় শৈব, গাণপত্য, বৌদ্ধ, জৈন বা অন্য কোনো এখানকার উপাসনা পদ্ধতির মধ্যে কোনো উপাসনা পদ্ধতির যে শাস্ত্রগ্রন্থ বা তারা
যে উপাসনা পদ্ধতি সেই সময় পালন করতেন, তারা কেউ গো ভক্ষণ করতেন কিনা, গোমাংস ভক্ষণ করতেন কিনা? 712 খ্রিস্টাব্দে যখন আরবরা ভারতবর্ষে আক্রমণ করে, তখন ভারতবর্ষের সব উপাসনা পদ্ধতির মানুষেরা গরুকে তাদের অত্যন্ত পবিত্র বলে মনে করত, গো পূজন করতে সবকটি। এবং তারপরে যে ধর্ম সম্প্রদায় তৈরি হয়েছিল, যেমন শিখ ধর্ম সম্প্রদায় বা নতুন যেসব ধর্ম সম্প্রদায় তৈরি হয়েছিল, তারাও ভারতবর্ষে থেকে উদ্ভূত প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় গরুকে তাদের নিজেদের উপাস্য বলেই মনে করত। আমি আবারও এই প্রশ্নটা ওই শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণদের কাছে রাখলাম যে 712 খ্রিস্টাব্দের সময় ভারতবর্ষের কোনো উপাসনা পদ্ধতিতে গো ভক্ষণ ছিল কিনা। কারণ মূল কারণটা হয়তো গো আধারিত কৃষি এবং গো আধারিত সমাজের জন্যে, যে কারণেই হোক না কেন ধর্মের বাঁধনে সেই সময় গরুকে পবিত্র, পূজ্য, উপাস্য বলে মনে করা হতো। এবার প্রশ্ন হলো, আরবরা, তুর্কিরা, মুঘলরা, তারা যে ভারতবর্ষের বাইরে থেকে এখানে এসেছিলেন, তাদের কি উপাসনা পদ্ধতি, তাদের কি ধর্মের মধ্যে গো হত্যা অনিবার্য ছিল? এই প্রশ্নেরও সরাসরি উত্তর হচ্ছে না। তারা যেখান থেকে এসেছিলেন, ধরুন ইসলাম, তার যে সূচনা সেখানে বধ করার মতো বা প্রতিনিয়ত খাদ্য গ্রহণে গোমাংস ভক্ষণ করার মতো গরু সেখানে পাওয়াই যেত না। আজকেও পাওয়া যায় না। আজকেও যারা হজ করতে যান, সেই হাজিদের সঙ্গে একান্তে বা প্রকাশ্যেও জিজ্ঞাসা করতে পারেন যে গত বছর, তার আগের বছর বা তার আগের বছর বা আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 50 বছর আগে পবিত্র কাবা শরীফে যখন হজ করা হয়, তখন যে কুরবানি দেওয়া হয়, কুরবানির সময় কটি গরু কুরবানি হয়? গো কুরবানির কথা ইসলামে অবশ্য কর্তব্যের মতো থাকতেই পারে না, কারণ গরু সেখানে পাওয়াই যেত না। তার জন্য এখানেও যারা আরব থেকে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, মুঘলরা, তারাও তাদের যে খাদ্য তালিকা, তার মধ্যে গরুর মাংস ছিল না। যেমন তাদের রাজত্বকালে হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর, তারা এবং এরকম অনেক মুঘল বাদশাহ, তারা বিভিন্ন সময়ে ভারতবর্ষে গো হত্যা নিষিদ্ধ করেছিলেন। যে বিস্তৃত বর্ণনা খাবার এবং অন্যান্য জিনিসের মধ্যে আইনি আকবরীতে আছে, সেই সময়েও তাদের খাদ্য তালিকার মধ্যে গোমাংস ছিল না। প্রকৃত অর্থে ইউরোপে গোমাংস ভক্ষণ হতো এবং ইংরেজ ভারতবর্ষে আসার পরে কলকাতার কাছে হাওড়ার পিলখানাতেই খাওয়ার জন্য যে স্লটার হাউস, কাউ স্লটার, সেটা খাওয়ার জন্য প্রথম ইংরেজ আসার পরে শুরু হয়। কিন্তু ভারতবর্ষের বাইরে থেকে যারা আক্রমণকারী, তারা এসে এখানে দেখলেন যে এখানে হিন্দুরা গরুকে অত্যন্ত পবিত্র মনে করে, তারা উপাস্য মনে করে। তাই হিন্দুকে আঘাত দেওয়ার জন্যে তারা যেমন হিন্দু মন্দির, হিন্দু বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন, যেমন এখানকার মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছিল, ঠিক তেমনি গো হত্যা করে হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছিল। যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়, বৌদ্ধ বিহার, সেটা পুড়িয়ে দেওয়ার পরে সেখানকার বহু শত বছরের যে পাণ্ডুলিপি, তা পুড়িয়ে গোমাংস রান্না করা হয়েছিল। তার মূল উদ্দেশ্য যে এত বছরের যে সাধনা, যে গর্ব, গৌরব, সারা পৃথিবীর ছাত্ররা এখানে আসতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে, সেটাকে পুড়িয়ে দেওয়ার পরে তাদের আত্মসম্মান, তাদের গর্বকে খর্ব করার জন্যে সেখানে সেই
ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি পুড়িয়ে গোমাংস রান্না করা হলো। আওরঙ্গজেব যখন গুজরাটের চিন্তামণি মন্দির দখল করলেন, সেই চিন্তামণি মন্দিরের যে চবুতরা, তার মধ্যে গো হত্যা করা হলো। সেটা খাওয়ার জন্য নয়, অপমান করার জন্যে, সেটাকে অপবিত্র করার জন্যে। যখন আফগানরা পানিপথের তৃতীয় যুদ্ধের পরে তারা ফিরে যাচ্ছিলেন, তখন তারা পাঞ্জাবের স্বর্ণ মন্দির, শিখেদের পবিত্র স্থান, সেটাকে ধ্বংস করে দিয়ে তারপরে গেলেন লুট করার পরে, এবং সেই পবিত্র সরোবরে গো হত্যা করে সেই গো বধের পরে সেই জল লাল করে দেওয়া হয়েছিল। তাই এই প্রত্যেকটি যে অপমান, রবীন্দ্রনাথ বলতেন যে মুসলমান সম্প্রদায়ের এবং খ্রিস্টান সম্প্রদায়ের সমস্যা হচ্ছে যে তারা নিজের ধর্মকে আচরণ করেই কেবল সম্পূর্ণ ধর্মাচরণ মনে করেন না, অন্যের ধর্মকে আঘাত করা না করা পর্যন্ত তার ধর্মাচরণ সম্পূর্ণ হয় না, কালান্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। ঠিক এই কারণের জন্যেই যারা তাদের খাদ্য তালিকার মধ্যে গো মাংস ছিল না, কিন্তু আমাদের এখানে হিন্দু ভাবাবেগকে, হিন্দুদের উপাস্য দেবতাকে তার হত্যা করে তা হিন্দুর মনে আঘাত দেওয়ার জন্যে, তাদের ধর্মাচরণকে আঘাত দেওয়ার জন্যেই এই গোহত্যা করা হয়েছিল। স্বাধীন ভারত যখন নতুন রাষ্ট্র, সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হলো, এই সব ঘটনার কথা বিবেচনা করেই বাবা সাহেব আম্বেদকরের মতো সেই সময়ে যারা সংবিধান সভায় ছিলেন, তারা সংবিধানের 48 নম্বর যে অনুচ্ছেদ, তার মধ্যে এই গো হত্যা ধীরে ধীরে নিষিদ্ধ করা, ধীরে ধীরে তুলে দেওয়ার জন্যে 48 নম্বর যে অনুচ্ছেদ তাতে বলেছিল। তাই আর্টিকেল 48 সংবিধানের গো হত্যা বন্ধ করার জন্য, গো হত্যা ধীরে ধীরে বিভিন্ন রাজ্য তার নিজের খাদ্য তালিকা, তার খাদ্যের প্রয়োজন সবকিছু মিলিয়ে সেটা যাতে ধীরে ধীরে গো হত্যা বন্ধ হয়ে যায়, তার জন্য ভারতবর্ষের সংবিধান তৈরির সময় বাবা সাহেব আম্বেদকরের মতো ভূয়দর্শী পুরুষেরা বলেছিলেন। তারপরেও যে কটি রাজ্যে গো হত্যা এখনো পর্যন্ত সেখানকার রাজ্য সরকার অনুমতি দেয়, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। পশ্চিমবঙ্গেও কিন্তু গো হত্যার জন্যে কত আইন আছে, যেমন খুশি যে বয়সের খুশি গরুকে হত্যা করা যায় না। ফিট ফর স্লটার সার্টিফিকেট লাগে। ফিট ফর স্লটার সার্টিফিকেট একজন ভেটেরিনারি ডক্টর দেওয়ার কথা। আমি একটা সরল প্রশ্ন করি, যারা ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করেছিলেন সেদিনকে, তারা কি, তাদের মধ্যে আইনজীবী অনেক আছেন, তারা কি ওই যে গোমাংস তারা খেয়েছিলেন তাতে ফিট ফর স্লটার সার্টিফিকেট হওয়ার পরেই যে গোহত্যা করা হয়েছিল সেটা দেখে নিয়েছিলেন? তো তা যদি দেখে না নেন, তাহলে পশ্চিমবঙ্গের আইনেও তারা বেআইনি কাজ করেছিলেন। এখন প্রশ্ন হলো যে তাহলে কেউ সেদিনকে মামলা করেনি কেন? পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন গো হত্যাকে প্রশ্রয় দেয়, এখানকার রাজনৈতিক নেতারা গো হত্যাকে উৎসাহ দেন, যেটা সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের আইনের বিরোধী। এই গো হত্যার সঙ্গে প্রত্যেকটা গ্রামে গ্রামে, যারা গ্রামে মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, যারা গ্রামে, বাংলার গ্রামে ঘোরেন, একটা হিন্দু গ্রাম, সেই গ্রামে ঢোকার মুখের যে শিব মন্দির, তার পাশেই সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা বিরাট গরুর পা ঝুলিয়ে রাখা হয়েছে। প্রকাশ্যে মাংস বিক্রি করা এইভাবে, যেখানে পথচারী দেখতে পায়, সেটাও বেআইনি। কিন্তু
এই যে হিন্দু গ্রামের হিন্দুরা বিজিত হয়ে গেছে, তাদের প্রতিবাদের কোনো অধিকার নেই, সেইটা বোঝানোর জন্যেই শিব মন্দিরের পাশে গরুর মাংস ঝুলিয়ে রাখা। তার জন্য হিন্দুরা নিজেদের প্রতিদিনের অপমানের সঙ্গে, প্রতিদিনের কষ্টের সঙ্গে এই গোহত্যা এবং যেসব নেতা নেত্রীরা গোমাংস ভক্ষণ করেন তাদেরকেও তারা তাদের অত্যাচারের কথা তারা বুঝতে পারছেন না, সেই হিসেবেই দেখেন। গোমাংস বিক্রি এবং গোমাংস এখান থেকে বেআইনিভাবে অন্য রাষ্ট্রে যাওয়ার, বাংলাদেশে যাওয়ার জন্যে যে টাকা, সেই টাকার বেশিরভাগ অংশই দুষ্কৃতীরা, সমাজবিরোধীরা তারা ব্যবহার করে। বহু দাঙ্গার সময় দেখা গেছে, বাদুড়িয়া যেমন দাঙ্গা কয়েক বছর আগে হয়েছিল, সেই সময় দেখা গেছে যে জেলা প্রশাসন তারা দাঙ্গা নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরে সামরিক বাহিনী সেখানে নিয়োগ করার পরে তারপরে দাঙ্গা নিয়ন্ত্রণ হলো। জেলা প্রশাসন 2.5 দিন ধরে দাঙ্গা নিয়ন্ত্রণ করতে পারেনি। তার অন্যতম কারণ যে গরু পাচারের যে টাকা, সেই ক্যাশ টাকা প্রতিদিন কয়েক কোটি, সেই টাকাটা তাদেরকে দিয়ে একটা এমন বড় দাঙ্গা সংঘটিত করা যায় যা জেলা প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের এখানকার নেতা, বহু নেতা এই গরু পাচারের টাকার জন্যে, তাদের বেআইনি টাকার জন্যে গ্রেপ্তার হয়েছেন, বহুদিন শ্রীঘরে ছিলেন। তাই এই পুরো যে চক্র, সেই চক্রটা বেআইনি চক্র, সেটার মধ্যে কিন্তু এই গোহত্যাকে যারা উৎসাহ দিচ্ছেন এবং যারা গোমাংস প্রকাশ্যে ভক্ষণ করেছেন তাদেরও কিছু না কিছু দায় থেকে যায়। আরেকটা জিনিস পরিষ্কার বোঝা প্রয়োজন যে রপ্তানি হওয়া, মানে আইনগতভাবে রপ্তানি হওয়া যে মাংস, সেটা কিন্তু ওয়াটার বাফেলো, মোষের মাংস, যে বিভিন্ন বড় বড় স্লটার হাউস থেকে বিভিন্ন দেশে যে মাংস যায়, সেটা কিন্তু স্লটার হাউস তারা ওয়াটার বাফেলো পাঠায়। আমাদের দেশের যে আইন, বা পশ্চিমবাংলারও যায় আইন, যে কোনো ভেটেরিনারি ডাক্তার সার্টিফাই করবেন, তিনি ফিট ফর স্লটার সার্টিফিকেট দেবেন যে 14-15 বছরের থেকে বেশি কোনো গরুকে হত্যা করে কাটা হয়েছে খাওয়ার জন্যে। আপনারা বলুন তো, যে রপ্তানি হওয়া গরু, সেটা কি 14-15 বছরের থেকে বেশি বয়সের গরু রপ্তানি হয়? তাই রপ্তানি যেটা, সেটা ওয়াটার বাফেলো। এটাও মানুষকে ভুল বোঝানো হয়, যাতে মানুষ তার নিজের অত্যাচারের কথা এবং ধর্মের সম্পর্কে ভুল কথা, কোনো ধর্মগ্রন্থে তাদের অবশ্য করণীয় বিধানের মধ্যে গোহত্যা নেই, গরু সেখানে ছিলই না। আমাদের ধর্মবোধকে, আমাদের পূর্বপুরুষদের অসম্মান করার জন্য যেমন মন্দির ভাঙা হয়েছিল, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল, গোহত্যা করা হয়েছিল, আজকেও বাংলার প্রতিটা গ্রামে যেখানে যেখানে হিন্দুদেরকে কষ্ট দেওয়ার জন্যে গ্রামে ঢোকার ঠিক মুখে শিব মন্দিরের পাশে, কালী মন্দিরের পাশে সারাদিন ধরে একটা গরুর পা, গরুর মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। তার মূল কারণ খাদ্যাভ্যাস নয়, তার মূল কারণ বাঙালি হিন্দুকে অত্যাচার করা, বাঙালি হিন্দুকে এথনিক ক্লিনজিং করে পশ্চিমবঙ্গের মাটি থেকেও চিরতরে তাড়িয়ে দেওয়া। তাই যে রাজনৈতিক নেতা এতে প্রশ্রয় দিচ্ছেন তাকে চিনুন। আমি যে প্রশ্নগুলো করলাম তাকে সরাসরি সেই প্রশ্ন করুন এবং তার কাছ থেকে উত্তর নিন। আমি আমার প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্যে ওই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ যারা গোহত্যার জন্য তারা সারাদিন শাস্ত্র পাঠ করে জ্ঞান বিতরণ করেন, তাদের কাছেও অনুরোধ করলাম, যেসব রাজনৈতিক নেতা আজকে ভোটে দাঁড়িয়েছেন আর প্রকাশ্যে গো মাংস ভক্ষণ করে বীরত্বের মতো কাজ করেছেন, তাদের কাছেও প্রশ্ন রাখলাম। বামপন্থী ভাবনা
তারা চায় এ রাজ্যে একটা নীতিহীন সরকার থাকুক এবং এই পর্যায়ে বেআইনি টাকার ক্ষেত্রে এবং আমাদের মনের মনস্তত্ত্বকে ভুল বোঝানোর জন্য, বাঙালি মনকে ভুল বোঝানোর জন্য গোহত্যা, গোমাংস ভক্ষণ, প্রকাশ্যে গোমাংস ভক্ষণ এবং তাদেরই আবার রাজনৈতিকভাবে প্রার্থী করা, এটা বাঙালি হিন্দুকে নিশ্চিহ্ন করার পথে একটা অন্যতম বড় পদক্ষেপ।